বিভিন্ন পকেটে পকেটে নিজেদের ওই বললাম ফ্যান্ডম বা ভাইজানের ফলোয়ার, সেই ফলোয়ার তৈরি করতে শুরু করলো। ইতিমধ্যে বামেদের সাথে জোট করে আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়ে গেছে ভাঙড়ে। মানে অনেকের রাজনীতিতে নওশাদ সিদ্দিকী মিটিং হয়েছে, আজকেও মিটিং হচ্ছে, ভবিষ্যতেও অনেকগুলো মিটিং হবে। আজকে জবাব চায় বাংলা আসলে এটা বোঝার জন্য আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির এই তিনজন যদি একসাথে এক প্ল্যাটফর্মে চলে আসেন, যেটা জোট, সেই জোটটা কতটা ভয়ঙ্কর হতে পারে তৃণমূলের জন্য, বিজেপির জন্য বা বামেদের জন্য। আমি বামেদেরকেও নস্যাৎ করছি না, কারণ বামেদের কিন্তু একটা বড় সংখ্যক সংখ্যালঘু ভোট রয়েছে। এই ভোটটা কি পুরোপুরি বেরিয়ে যাবে এই জুপ, আইএসএফ এবং মিমের দিকে? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে রক্তক্ষরণ শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ, মালদা, ডোমকল, দিনাজপুর বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের যেভাবে রক্তক্ষরণ হচ্ছে সেটা ভয়ানক। মিমে চলে যাচ্ছে, আইএসএফে কম যাচ্ছে, কিন্তু মিমে ভয়ঙ্করভাবে যাচ্ছে। এটা চলতে থাকলে কংগ্রেসও কিন্তু ক্ষতবিক্ষত হবে। কংগ্রেসের একটা বহু পুরনো, মানে স্বাধীনতার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা ন্যাচারালি কংগ্রেসকে বিশ্বাস করে, জওহরলাল নেহরুর জন্য হোক বা ইন্দিরা গান্ধীর জন্য হোক। তারা মনে করে যে কংগ্রেস ছিল বলে সংখ্যালঘুরা ভারতে ভালোভাবে থাকতে পারছে, এটা তাদের একটা ধারণা। কাজ আছে দাদা? কোনো কাজ নাই। কোনো কাজ নেই? না। কোনো কাজ আছে বাংলায়? কি কাজ আছে? যদি কাজে থাকতো তাহলে মানুষ যেত এখান থেকে। মুখ্যমন্ত্রী যদি এটা জানতো যে বাংলাতে কিছু করার থাকতো, ইচ্ছা থাকতো, নিশ্চয়ই করতো, কিন্তু করেনি। উনি এতই স্বার্থপর। আমাদের পশ্চিমবাংলার ভিতরে কাজ দেখ, এটা আমাদের দাবি। সংখ্যালঘুদের আস্থা কার্যত হারিয়েই ফেলেছেন মমতা ব্যানার্জি। তাই এবার উস্কানির রাস্তায় হাঁটছে তৃণমূল কংগ্রেস, আর উস্কানির ফল দেখতে পাচ্ছে গোটা দেশ। ছাব্বিশের ভোটে তৃণমূলকে ঘিরতে এক যোগে তৈরি আইএসএফ ও মিম। অন্যদিকে মমতার বিরুদ্ধেই অস্ত্র শানাচ্ছেন এক সময়ের মমতার সৈনিক হুমায়ুন কবির। মমতাকে হারানোর চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে মমতাকে হারাতে এবার মিম ও নওশাদের আইএসএফকেও দলে টানতে চাইছেন হুমায়ুন। 26-এ কি তাহলে নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে চলেছে বাংলা? এখনো সময় অনেক আছে। আমার টার্গেট যা, নওশাদদেরও টার্গেট তাই, কাজেই 2-2 4 মিলে যাবে। সময়ের জন্য অপেক্ষা করুন। হুমায়ুনের প্রস্তাবকে নাকচ করেননি নওশাদ সিদ্দিকী, তবে জোট করতেও ঝাঁপিয়েও পড়েননি। হুমায়ুন কবির সাহেব তার পক্ষ থেকে তিনি ডেডলাইন দিতেই পারেন, এটাতে তার কোনো তিনি ভুল করেছেন বলে আমার মনে হচ্ছে না। কোর কমিটি, রাজ্য কমিটির মিটিংয়েই এই সমস্ত বিষয়গুলো উত্থাপন হবে। উত্থাপনের পরে যে ডিসিশন নেব আমরা, ডিসিশন যেটা নেওয়া হবে আমাদের পক্ষ থেকে, তার পদক্ষেপ আমরা গ্রহণ করব। বিজেপি অবশ্য মিম, আইএসএফ ও জনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য এই জোটকে পাত্তা দিতে নারাজ। বাংলার মানুষকে ঠিক করতে হবে যে বাবরের নাম লেখা হবে না মোছা হবে। বাবরের নাম যদি লিখতে চান তাহলে হুমায়ুন কবির, মিম, আইএসএফকে ভোট দিন, মমতা ব্যানার্জিকে রাখুন। আর এই নাম যদি মুছতে চান বিজেপিকে আনুন। বাংলাতে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব আজ থেকে নয়, অনেক বছর থেকে লেগে পড়ে আছেন, ঠিক আছে। আর ওনার যে নেতৃত্বে, ওনার নির্দেশে গোটা বাংলায় আজকে জনজোয়ার এসছে মিমে যোগদানের জন্য, মিমের কাজের জন্য। আমরা জায়গাতে যাচ্ছি, এক কোণা থেকে এক কোণা যাচ্ছি, পুরো জেলায় জেলায় ঘুরে আমরা যোগদান চালাচ্ছি, প্রোগ্রাম চালাচ্ছি। কন্টিনিউ আমাদের যোগদানের প্রোগ্রাম, বস্ত্র বিতরণের প্রোগ্রাম, পাবলিকের সাথে রিলেশনের প্রোগ্রাম কন্টিনিউ চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইসব আপনাকে বুঝতে হবে। বাংলাতে আসাদুদ্দিন ওয়েসি সাহেব যদি সিরিয়াস পলিটিক্স না ভাবতেন তাহলে এইরকম জিনিসগুলো করতেন না। কারণ আগামী দিন এই বাংলাতে যে বাংলার জনগণ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে যেভাবে চাইছেন, ওইভাবেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবও চাইছেন এই বাংলার মধ্যে। তোমাদের লক্ষ্যটা কি? আমি শুনছি যে তোমরা
প্রত্যেক সংখ্যালঘু মুসলিম এমএলএ এবং যারা নেতা পপুলার ফেসেস তাদের সবাইকে বলছো তাদের একসাথে ছাতার তলায় আনতে। মানে তুমি বলছো যে হুমায়ুন কবিরও তোমার ভাই, ফিরহাদ হাকিমও তোমার ভাই, নওশাদ সিদ্দিকও তোমার ভাই, মানে একটা বৃহত্তর কালেকটিভ বা জোট তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলায়। অবভিয়াসলি আমরা যারা তৃণমূল কংগ্রেসকে আর যারা ভারতীয় জনতা পার্টিকে হারাবার জন্য আগে আসবে, আমরা তাদের সাথে হাত মিলিয়ে বাংলার রাজনীতিতে এগোতে চাই। কারণ এই বাংলাতে যেভাবে দুর্নীতি ভ্রষ্টাচারের রাজনীতি, এই ভারতীয় জনতা পার্টি হোক, তা কোনোদিন কাউকে বন্দে মাতরম বলতে মানা করিনি। আমরা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, আপনার নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, আপনার সাউথ 24 পরগনা, তারপর আপনার বাঁকুড়াতে অন্দাগ্রামে, বাঁকুড়াতে আপনার বিষ্ণুপুরে, আমরা প্রত্যেকটা জায়গা নিজেদের প্রোগ্রাম চালাচ্ছি, যোগদান চলছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনারাই নিউজ চালাচ্ছেন, আমাদের মুখের কথা তো নয়, এটা নিউজটা তো আপনারাও চালাচ্ছেন। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস। গুড মর্নিং। দেখলেন ভিডিওর কিছু কিছু অংশ আমি আপনাদের দেখালাম। এইবার 2026-এর বিধানসভা যে নির্বাচন আসছে, পুরো পশ্চিমবাংলার এই শীতের মধ্যেও একদম পরিবেশ গরম হয়ে আছে। রোজ যা চলছে, সার নিয়ে ঝামেলা, পরিযায়ী শ্রমিক ইত্যাদি। একটা কথা কিন্তু একদম স্পষ্ট, হ্যাঁ এখনও ওপিনিয়ন পোল একটাও বেরোয়নি, টুকটাক বেরোচ্ছে, ওগুলো ছোটোখাটো, মেন স্ট্রিম মিডিয়াতে এখনও আসেনি, খুব তাড়াতাড়ি আসবে। তবে একটা জিনিস গ্যারেন্টি নিয়ে বলা যায়, এর জন্য আপনাকে সেফোলজিস্ট মানে ভোট বিশেষজ্ঞ হতে হবে না। আপনি যদি একটু দেখেন রোজকার খবর, আধ ঘন্টা 40 মিনিট করেও বাংলার খবর, বুঝতে পারবেন যে তৃণমূলের হার নিশ্চিত, অনিবার্য। একদম নিউট্রালি, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যাক। প্রথমে আসি বিজেপির কথায়। বিজেপি জানে এরপরে যদি 2026-এ না যেতে, 2031-এ অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। কারণ তখন অনুপ্রবেশের কারণে এবং অত্যধিক জন্ম নিয়ন্ত্রণ না থাকার ফলে মুসলিম জনসংখ্যা 35 বা 36% ছুঁতে পারে। তখন আর 5-6% লাগবে ভোটে জিততে তৃণমূলকে, আর হারানো যাবে না, আর এই সংখ্যাটা বাড়তেই থাকবে। তা এটাই শেষ সুযোগ। তাই পুরো শক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে মাঠে। বিভিন্ন নেতারা আসছেন, বাংলার নেতারা রোজ চষে বেড়াচ্ছেন। শ্রমিক দা বলুন, শুভেন্দু অধিকারী দা বলুন বা সুকান্ত দা, তাছাড়া বিপ্লব দেব খুব ক্যারিজম্যাটিক লিডার, মিঠুন স্যার, সবাই, মানে এদিক দিলীপ ঘোষ বাবু, উনি একটু বসেছিলেন কিন্তু ইদানিং আরও বেশ অ্যাক্টিভ হয়ে গেছেন। তা সবাইকে নামিয়ে দিয়েছেন। এবং এবারে কিন্তু শুধু হিন্দুত্বের তাস খেলছে না, হ্যাঁ হিন্দুত্ব হালকা আছে, অনুপ্রবেশ, বিভিন্ন জায়গায় দাঙ্গা, মুর্শিদাবাদের কন্ডিশন, মালদায় কী অবস্থা, দক্ষিণ 24 পরগনা বা বীরভূমের বিস্তীর্ণ জায়গায় হিন্দুদের কী অবস্থা, সেগুলো তুলে ধরছেন। কিন্তু এটা দিয়ে তো মানুষের পেট চলবে না, সেটা ভালো করে বুঝেছে। তাই যে বিগত 2011 থেকে কোনো বড় কলকারখানা আসেনি, কোনো বড় সফটওয়্যার কোম্পানি আসেনি, কোনো ব্যাংক আসেনি, মানে শিক্ষিত সমাজের 70%কে চলে যেতে হচ্ছে বাইরে। আর এটা সবাই বুঝতে পারছে, কেন হয় তার নিজের বাড়ি, নয় পাশের বাড়ি, নয় আত্মীয়, কেউ না কেউ প্রতি 2-3 বাড়ি অন্তর অন্তর একজন না একজন বাইরে চলে যাচ্ছে। তার চাকরির অবস্থা সঙ্গীন। তা বিজেপি বলেছে 5 থেকে 6 বছরের মধ্যে ব্যাপারটা পাল্টে দেবে, কাউকে বাইরে যেতে হবে না। তার থেকেও বাজে হলো পরিযায়ী শ্রমিক, যারা শিক্ষিত তারা না হয় বাড়িতে টাকা পাঠাচ্ছে, সচ্ছলতার মধ্যে আছে, কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা টাকা এত কম বাংলায়, আর কাজের সুযোগ এত কম যে তাদের বাধ্য হতে হচ্ছে চলে যেতে হয় কর্ণাটকা, নয় কেরালা, নয় গুজরাট, নয় হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিভিন্ন গুজরাট, মহারাষ্ট্র একদম খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন জায়গায় চলে যেতে হচ্ছে। কারণ এখানে টাকা উপার্জনের কোনো ওয়েজ অ্যান্ড মিনস মানে সুযোগ নেই।
তো এই গ্যারেন্টিও দিয়েছে বিজেপি ওই 5-6 বছরের অন্তরেই বেশিরভাগ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনবে। এইখানেই হবে কলকারখানা, প্রচুর কলকারখানা আসবে, কোম্পানি আসবে, ব্যবসার পরিবেশটা এমন হবে যে লোকজন ব্যবসা করতে পারে। তাহলে পরিযায়ীদের আর বাইরে গিয়ে কাজ করতে হবে না। এছাড়াও যেটার উপর ভর করে 2021 থেকে হেরে যাওয়ার মুখ থেকে বিশাল জিত পেল, সেই লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও প্রকল্পগুলো বিজেপি বারবার বলছে, কারণ তৃণমূল বলে বিজেপি এলে এগুলো বন্ধ হয়ে যাবে। তাই বিজেপির নেতারা এখন বারবার বিভিন্ন মঞ্চ থেকে বলছেন সব কটা প্রকল্প থাকবে, আর শুধু থাকবে না লক্ষ্মীর ভাণ্ডার, এইগুলো অনেক টাকা বাড়িয়ে দেওয়া হবে। নাম দেওয়া হবে বোধহয় অন্নপূর্ণার ভাণ্ডার, যদিও অফিসিয়াল ঘোষণাটা এখনও আসেনি, কারণ প্রচার শুরু হয়নি। এইবার আসি মেন বিষয়। একটা তো হলো বিজেপি ফ্যাক্টর, সেটা ছোট করে বলে দিলাম। তৃণমূল কি এর মেন ভোটার কারা? মুসলিম ভোট ব্যাংক। পুরো ভোট ব্যাংকের 30% বা 31% হলো মুসলিম ভোট ব্যাংক। তার 90% মানে 27% বা তার ওপরে টোটাল ভোট ব্যাংকের 27% ভোট মুসলিমদের থেকে চলে আসে। তাহলে জিততে তৃণমূলের লাগে আর 14% মতো বাকি ভোটের। কিন্তু এই যে 30% ভোট ব্যাংক, তার মধ্যে 90%ই তৃণমূল পায়, মানে 27 থেকে 28% বাধা। এই ভোটটা এবার ধসে পড়ছে। মুর্শিদাবাদে 20টা সিট জিতেছিল তৃণমূল, সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যা যেখানে, ওখানে বিশাল ধস। রোজ AIMIM মানে আসাউদ্দিন ওয়েসির দল, অল ইন্ডিয়া মুসলিমে ইত্তেহাদুল মুসলিমিন, ব্যাপক ধস নামিয়েছে মুর্শিদাবাদে, এবং তার থেকেও বড় ধস নেমেছে মালদাতে, যেখানে 8খানা না 9খানা সিট জিতেছিল টিএমসি। মালদা পুরো ফাঁকা করে দিয়েছে AIMIM। রোজ যে কোনো চ্যানেল চালান আপনার পছন্দের, হাজার হাজার সমর্থক নেতারা যোগ দিচ্ছেন AIMIM-এ। এছাড়া মৌসম বেনজির নূর বড় নেত্রী চলে এসছেন কংগ্রেসে, আরও কংগ্রেসে যোগ দিচ্ছেন। কংগ্রেস এমনিতেই শক্তিশালী, ওখানে একটা জিতেছিল বিজেপি, একটা জিতেছিল কংগ্রেস এই 2024-এ। তো এই দুটো মেন। এছাড়া শুনলেন, বললেন ওই যে দানিশ AIMIM-এর যে উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, যেগুলোতে প্রচুর মুসলমান থাকে। উত্তর দিনাজপুরে তো মেজরিটি মুসলিম, বীরভূমে 37% মুসলিম, দক্ষিণ 24 পরগনায় 34 বা 35% মুসলিম, উত্তর 24 পরগনাতে ওরা দাঁত ফোটাচ্ছেন। এছাড়া ISF মানে নওশাদ সিদ্দিকী, মুসলিমদের ইয়াং জেনারেশন এবং শিক্ষিত এবং বিভিন্ন জনসংখ্যার মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছেন নওশাদ সিদ্দিকী। প্রথম আবির্ভাব ছিল 2021-এ, ওনার দাদা আব্বাস সিদ্দিকী ISF তৈরি করেন। তো প্রথম আবির্ভাবেই ভাঙড়ে একটা সিট কেড়ে নিয়েছিল, সেটা যথেষ্ট কঠিন, কেন তৃণমূলের মুসলমান এলাকাগুলোতে যেরকম হোল্ড, প্রথমবারেই ওই দাঁত ফোটানো। এছাড়া আপনি যদি এই রিসেন্টলি হলো শহীদ মিনারে জনসমুদ্র পুরো, আর যেখানেই আসাউদ্দিন যাচ্ছেন, নওশাদ সিদ্দিকী যাচ্ছেন, মানে ভিড় উপচে পড়ছে। এবারে এর কারণও আছে। দেখুন, ঠিক যেরকম শুধু হিন্দুত্বের তাস খেলে হয় না, সেরকম মুসলিমের তাস খেলেও হয় না। তাই এরা বলছে যে এলে কি করবে, পরিযায়ী শ্রমিকের বেশিরভাগ মুসলমান, তাদের কিভাবে ফিরিয়ে আনা হবে, মুর্শিদাবাদে কি কারখানা হবে, মালদাতে আমের ওপরে বেস করে কি কারখানা, প্যাকেজিং প্লান্ট, এছাড়া বিভিন্ন কারখানা, মানে মুসলমানদের উন্নতির জন্য কি করা হবে, সুরক্ষা তো আছেই, উন্নতির জন্য কি করা হবে, এগুলো বিশদভাবে বলছে ISF। এইবার ISF AIMIM এর জোট হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে টিএমসি মুসলমান ভোট কী করে পায়। ওরা এতদিন ভয় দেখিয়ে এসছে যে যদি তোমরা আমায় না ভোট দাও তাহলে বিজেপি আসবে, আর বিজেপি এলে মুসলমানদের অত্যাচার করবে, এই করবে। আর এখানকার মুসলমানরা তো বাইরের ব্যাপার জানে না, ওরাও যা বলছে বিশ্বাস করে নিচ্ছে। কয়েকটা ঘটনা ঘটছে বাইরে মুসলমানদের ওপর,
সেগুলো তুলে ধরছে বারবার রোজ, আর বাড়িয়ে চড়িয়ে বলছে। তো মুসলমানরা ভয় থেকে একজোট হয়ে ভোট দেয়। এই ভয়টা কাটাচ্ছেন কিন্তু MIM আর নওয়াজ সিদ্দিকি, ওরা তুলে ধরছেন। হ্যাঁ, গুজরাটে দাঙ্গা হয়েছিল এককালে, সেটা কেউ ডিনাই করছে না, কিন্তু এখন গুজরাটে যে মুসলমানরা থাকে তাদের যা ইনকাম, তাদের হাতে যা পয়সা, আর গত 2002-এর পর থেকে যা সামাজিক সুরক্ষা, বা ইউপিতে যারা পয়সা পায়, বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলা ছাড়া মুসলিমরা কত এখানের থেকে অনেক আর্থিকভাবে সচ্ছল সেটা তুলে ধরেছে। আর এটাও যে একটা মিথ্যে কথা যে বিজেপি আসা মানেই তোমরা শেষ, সেটা একদমই না। যে অন্য বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা ভালো আছে, এবং এখানকার মুসলমানরা তো যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তাই ওরা শুধু দেখতেও পাচ্ছে নিজের চোখে। তাই এই যে একটা ভয়ের ওপর বেস করে, ভীতির ওপর বেস করে যে বিজেপি এলে তোমরা শেষ, এইটা কাটাতে পেরেছে। কারণ টিএমসি মুসলমানদের উন্নতির জন্য কিছু করেনি, আর সেটা তো কাউকে বলতে হবে না, সেটা তো মুসলমানরা ফিল করছেন। না ওনাদের আছে চাকরি, না প্রপার শিক্ষা, এবং এখানে খুব গরিব এবং প্রচণ্ড ক্রিমিনালাইজ করে রাখা হয়েছে ইয়াং মুসলিম, মানে যুবক সমাজকে। এখান থেকে ওরা বেরোতে চায়, কিন্তু ওদের কোনো অপশান ছিল না। এখন অনেক অপশান এসে গেছে। কেন, আসাদুদ্দিন ওয়েসি বিখ্যাত পুরো ভারতে, নওশাদ সিদ্দিকি খুব ভালো মানুষ আমাদের কাছে। এইবারে আসি ফাইনাল পার্ট। এখানে আমি কিছু বিশেষ বলতে চাই না, কেন এই ভদ্রলোক সব হাওয়ার ওপরে এখন অবধি কথা বলতে দেখেছি। এই যে হুমায়ুন কবির, উনি বাবরি মসজিদ ছাড়া ওনার হাতে আর কি কি তাস আছে সেগুলো বলেননি। উনি খুব কনফিডেন্ট উনি 100টা সিট পাবেন, তাই ওনাকে নিয়ে আমি অত সিরিয়াসলি কিছু বলিনি। তবে যেটা ভালো কথা উনি বলেছেন যে উনি জোট করবেন ISF, AIMIM এবং ওনার পার্টি JUP, জনতা উন্নয়ন পার্টি। উনি কী কী উন্নয়ন করতে চান আমি সত্যি জানি না, কেউ জানে না। যেগুলো জানি সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তবে উনি যেই ভালো কথাটা বলেছেন, শুধু এই তিনজন না, বামেদের এবং কংগ্রেসের সাথেও জোট করার প্ল্যান আছে। মানে এই 5টা পার্টি, AIMIM, আসাউদ্দিন সিদ্দিকির, আসাউদ্দিন ওয়েসির, নওশাদ সিদ্দিকির ISF আর হুমায়ুনের JUP, এদের সঙ্গে কংগ্রেস আর বাম, এটা একটা কিন্তু এই জোটটা হলো একটা প্রচণ্ড শক্তিশালী জোট হবে এবং মুসলমানদের ভরসা আসবে। কেন, ওরা তৃণমূলের ওপর তিতি বিরক্ত, শুধু বিজেপির ভয়, বিজেপির জুজু দেখিয়ে ভোটটা ধরে রেখেছে। তা এইবারে খুব মুশকিল তৃণমূলের পক্ষে। এবং ওপিনিয়ন পোলগুলো যখন বেরোতে শুরু করবে আপনারাও দেখবেন, মোটামুটি মুর্শিদাবাদে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। 20টা সিট ছিল, এবারে 7-8টাও পাবে নাকি সন্দেহ। মালদায় মুছে গেছে, উত্তর দিনাজপুরেও প্রায় মুছে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা একটা বড় জেলা, দেখা যাক কী হয়। বীরভূম খুব একটা বড় জেলা না, দক্ষিণ 24 পরগনায় 30খানা সিট আছে। তো এখানেও ঝাঁপিয়েছে, ISF তো অনেকদিন ধরেই ঝাঁপিয়েছে, আসাউদ্দিনের পার্টি AIMIMও ঝাঁপিয়েছে। মুর্শিদাবাদ, হুমায়ুন বলছে, হ্যাঁ মুর্শিদাবাদ, এটা ডিনাই করা যায় না যে যথেষ্ট জনপ্রিয় হুমায়ুন কবির। এইবারে এই 4টে জেলা মিলে কিন্তু অনেক সিট, দেখা যাক। আর এছাড়াও এগুলো তো মুসলিম প্রধান বললাম, বাকি যেখানে মুসলিমের 20%, 22%, 18%, 25% ভোট আছে, সেগুলোতেও তো ধস নামবে। মানে ডমিনোজ এফেক্ট যাকে বলে, একটা পড়লো তার উপর পড়লো, তার উপরে পড়লো, ওরমভাবে। তা এইবারে অসম্ভব তৃণমূলের ভোটে জেতা। এবং আপনারাও দেখতে পাবেন, কারণ তৃণমূলের আইপ্যাক তো ইন্টারনাল সার্ভে করে, আর সেই থেকেই মমতা ব্যানার্জির রিয়াকশান আগামী দিনে দেখে বোঝা যাবে। তবে এইবারে অসম্ভব তৃণমূলের ক্ষমতায় আসা। জানালাম, আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। বাই বাই, জয় হিন্দ, টাটা।